মানি লন্ডারিং মামলায় খালাস, নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান। ঈদের পর ৩ ভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি, জামায়াত, এনসিপি। স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব, দিতে হবে ব্যাখ্যা। ঢাবি ছাত্রীকে হয়রানি, আটক ব্যক্তির মুক্তির দাবিতে শাহবাগ থানা ঘেরাও। এবার একদিনে শেষ হবে লালন স্মরণ উৎসব, হবে না কোনো অনুষ্ঠান। তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। ওয়ানডে থেকে মুশফিকের অবসরের ঘোষণা, গার্ড অব অনার পেলেন মিরপুরে। অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে এই রায় ঘোষণা করেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ইফতারের আগে আলোচনায় তিনি বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হবে আগামীর বাংলাদেশ। বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3 দলই ঈদের পর পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। মূলত দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামবে দলগুলো। দ্রুত নির্বাচনের দাবিতে এরই মধ্যে জেলা পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। একই দাবিতে ঈদের পর বিভাগীয় পর্যায়ে আরও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। অন্য 2 দলের মধ্যে জামায়াত ইসলামীর দলীয় নেতার মুক্তি, আওয়ামী লীগের বিচার সহ কয়েকটি দাবিতে বিভাগ ও জেলা পর্যায়ে সমাবেশ করবে। নতুন দল গণপরিষদ নির্বাচনের চেয়ে কর্মসূচি পালন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নতুন দল গণপরিষদ নির্বাচন চেয়ে কর্মসূচি পালন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে, এই ইস্যুতে সরকারকে চেপে ধরেছে। এই দাবিতে কর্মসূচি পালনের পাশাপাশি সরকারকে আলটিমেটামও দিয়েছে দলটি। জামায়াত ইসলাম ও এনসিপি নেতাদের বক্তব্য ও কার্যক্রম বিশ্লেষণ করলে স্পষ্ট হচ্ছে যে তারা সংসদ নির্বাচনের আগে ব্যাপক ভিত্তিক রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগের বিচার চাই। এই দুটি কাজ সম্পন্ন করতে গেলে এবছরের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে তারা। গুরুত্বপূর্ণ বা বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্ররক্ষা নির্দেশিকা 2025-এর বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 18 মার্চ আদালতে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। পরে তার মুক্তির দাবিতে রাত থেকে শাহবাগ থানা ঘেরাও করে তৌহিদি জনতা পরিচয় দেওয়া একদল বিক্ষুব্ধ জনতা। 8 ঘন্টারও বেশি সময় ধরে তারা শাহবাগ থানা এলাকায় অবস্থান করেন। বুধবার দিবাগত রাত 1টার দিকে বিক্ষুব্ধ জনতা থানার সামনে জড়ো হন এবং আধা ঘন্টা পর থানার ভেতরে ঢুকে পড়েন। এবার একদিনের অনুষ্ঠানের মাধ্যমে লালন স্মরণ উৎসব 2025 শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুষ্টিয়ার ছেউরিয়ায় মরমী সাধক ফকির লালন শাহের আকড়াবাড়িতে প্রতি বছর দোল পূর্ণিমার রাতে নানান আয়োজনের মাধ্যমে এই স্মরণ উৎসব পালিত হয়ে আসছিল। পবিত্র রমজানের কারণে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা এবং গাঁজা সেবনও নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালন স্মরণ উৎসব 2025 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, লালন একাডেমির পক্ষ থেকে 13 মার্চ সন্ধ্যা ও রাতে বাউল, ভক্ত ও ফকিরদের বাল্য সেবা দেওয়া হবে। তবে পরদিন 14 মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরেরা নিজস্ব উদ্যোগে পূর্ণ সেবা গ্রহণ করবেন।
উল্লেখ্য, মরমী সাধক ফকির লালন শাহ তার জীবন দশায় প্রতি বছর ভক্ত অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে আখড়াবাড়িতে স্মরণোৎসব পালন করতেন। তারই ধারাবাহিকতায় এখনও প্রতি বছর দোল পূর্ণিমার রাতে লালনের ভক্ত অনুসারী ও বাউলেরা সেউরিয়ার আখড়াবাড়িতে স্মরণোৎসব পালন করে আসছে। আগামী 2 দিন রাত ও দিনের তাপমাত্রা কমলেও শনিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। প্রায় 2 দশকের ক্যারিয়ার, অর্জনও ছিল অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকাতেও নাম থাকবে মুশফিকুর রহিমের। অথচ কাল তিনি কিনা এই সংস্করণের ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে টি-20 ক্রিকেটকেও একইভাবে বিদায় বলেছিলেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই। রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিকও ব্যতিক্রম হতে পারেননি। তবে তার বিদায়ের ওই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ম্যাচ শুরুর আগে 2 সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন। তারা দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলেছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তারা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। তবে সেই সংখ্যা কত বা কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানায়নি দেশটি। ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী গত মাসে সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। এই ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে সে দেশের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তবে বাংলাদেশের লোকজনকে যাতে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। প্রথম আলোর একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।